জুলাই ২০২৪-এর রক্তঝরা রাস্তায় যখন সব নষ্ট বলে চিৎকার করে মানুষ মারা হচ্ছিল, তখন বিদেশ থেকে ডেকে আনা হয়েছিল ১০৮ জন নীলপদ্ম। তাদের ভেতরে ফয়েজ তেয়াব ছিলেন সবচেয়ে উজ্জ্বল পাপড়িগুলোর একজন। নেদারল্যান্ডসের পাসপোর্ট, আন্তর্জাতিক বেঞ্চমার্ক, পাওয়ার পয়েন্ট, সুন্দর বক্তব্য, চেহারা সুরত ভালো, এরকম একজন। কিন্তু পাপড়ির নিচে পচা কলা গাছ ছিল, পচা পাট, পচা গন্ধ ছিল। সেটা এখন প্রকাশ্য। ৫৫০ কোটি টাকার একটি আইসিটি যন্ত্রাংশ কেনাকে কেন্দ্র করে যখন দুদকের চিঠি ইস্যু করা হয়েছে, ঠিক তখনই তিনি ভালোবাসা দিবস উপলক্ষে স্ত্রীর কাছে নেদারল্যান্ডসে উড়াল দিয়েছেন। ছুটির আবেদনে জরুরি পারিবারিক কারণ লেখা হয়েছিল, কিন্তু ইমিগ্রেশনে সরকারি অর্ডার বা জিও দেখানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে লাল পাসপোর্ট জমা দিয়ে তড়িঘড়ি করে সবুজ পাসপোর্ট ধরিয়ে দেওয়া হয়েছে। এই হলো নীলপদ্মের সততার কাঠামো। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তাইয়াব রাজনৈতিক পরিবর্তনের সূচনার সময়ে হঠাৎ এবং নিঃশব্দে দেশ ত্যাগ করেছেন। তার বিদায় কোনো ঘোষণা, কোনো প্রতিশ্রুতি বা জবাবদিহিতার অঙ্গীকার ছাড়াই হয়েছে। এটি কেবল একজন ব্যক্তির পলানো নয়, এটি হচ্ছে ইউনূস শাসনের দীর্ঘ ১৮ মাসের ভয়ঙ্কর জালিয়াতির শাসনের পরে জালিয়াতদের পালানোরও পথ করে দেওয়া। ফয়েজ তাইয়েবের দেশত্যাগ একটি অত্যন্ত সময় সংবেদনশীল ঘটনা। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করতেন এবং টেলিকম, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ও ডাক খাতে বিপুল ক্ষমতা এবং নীতিগত নিয়ন্ত্রণ করতেন, যার মধ্যে ৫৫০ কোটি টাকার আইসিটি অবকাঠামো প্রকল্প সহ একাধিক বড় আকারের চুক্তি অনুমোদনের ও বাস্তবায়নের দায়িত্ব ছিল। এমন সময়ে তার হঠাৎ বিদায় না নিয়ে দেশ ছাড়া, যার জন্য তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেছেন এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে অনিয়মিত ব্যবহারের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এটা শুধু আইনগত নয়, নৈতিকভাবেও অগ্রাহ্য করা যাবে না। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুধু একটা নয়, এটি নগদের ১৫০ কোটি টাকার আত্মসাৎ করার তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে ব্যাপক অনিয়ম হয়েছে বলে সেখান থেকে তার অর্থ তছরূপের অভিযোগ রয়েছে। প্রশাসক মোহাম্মদ এজাজের চুক্তি বাতিল এবং তার ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং স্ত্রীর দুদক তলব পর্যন্ত বিস্তৃত হয়েছে। এসব ঘটনার মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ নাম্বার রয়েছে: ক্ষমতা কেন্দ্রীভূত করা, নীতিগত সিদ্ধান্তের অন্ধকার প্রক্রিয়া এবং প্রশাসনিক জবাবদিহিতার সম্পূর্ণ অবহেলা তার বিরুদ্ধে রয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন একজন উপদেষ্টার এভাবে পালিয়ে যাওয়া কেবল ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি পুরো ইউনূস সরকারের বিশ্বাসযোগ্যতা ধরে টান দিয়েছে এবং এই বিশ্বাসযোগ্যতার প্রশ্ন শুরু থেকে তোলা হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক আকাশে ঝড়ের মতো পরিবর্তনের হাওয়া বইছে এখন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা যেন হঠাৎ করেই লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছেন। ক্যামেরা দেখলেই তারা ভয় পালাচ্ছেন, কাউকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এমনকি নির্বাচনের দিন তারা কোথায় কোথায় কে ভোট দিয়েছেন সে খবরও আমরা জানতে পারিনি। কেউ সরাসরি বিদেশে পালিয়ে যাচ্ছেন না বলে দাবি করলেও খবর চাউর হয়েছে যে অনেকে লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট জোগাড় করে তড়িঘড়ি করে দেশ ত্যাগের প্রস্তুতি নিয়েছেন। এই পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছে ফয়েজ আহমেদ তাইয়েবের। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তার দেশ ত্যাগের খবর এমন এক সময়ে এসেছে যখন তার বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এটি শুধু একজন ব্যক্তির গল্প নয়, বরং সমগ্র অন্তর্বর্তীকালীন প্রশাসনের সততা এবং জবাবদিহিতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। তিনি নিজেকে দায়িত্ব পালনে অভিযুক্ত হয়ে দেশ ছাড়ছেন, তিনি কিভাবে অন্যদের সততার উপদেশ দিতে পারেন? এই প্রশ্নটি এখন জনমনে ঘুরপাক খাচ্ছে, কারণ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন তিনি মানুষের কাপড় খুলে দেবেন। খুলুন না, আপনাকে তো কেউ নিষেধ করেনি, আপনি হুমকি দিচ্ছেন কেন? আসলে আপনার নিজের কাপড়ের ঠিক নেই, এই জন্য আপনি অন্যের কাপড় সামলাতে বলছেন। ফয়েজ আহমেদ তাইয়েবের যাত্রা শুরু হয় ২০২৪ সালের জুলাই মাসে, যখন এই ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার মধ্যে তাকে বিদেশ থেকে এনে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ২০২৫ সালের মার্চ মাসে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়। অল্প সময়ের মধ্যে তার হাতে কেন্দ্রীভূত হয় বড় অঙ্কের
প্রকল্প অনুমোদন এবং নীতিগত সিদ্ধান্তের ক্ষমতা। কিন্তু এই ক্ষমতার সাথে অভিযোগের ঝড় উঠে। বিশেষ করে ৫৫০ কোটি টাকার কথা তো আগেই বললাম, একটি আইসিটি অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের অনিয়মের মাধ্যমে, এবং দুর্নীতির অভিযোগ উঠে নানা রকম দরপত্র প্রক্রিয়ায় অস্বচ্ছতা, নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া, বিদেশ সফরে যাওয়া তাদের হয়ে এবং তাদের খরচে বিদেশে যাওয়া, দ্রুত আর্থিক অনুমোদনের বিষয়টি আলোচনায় আসে তখন। দুর্নীতি দমন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণ না করলেও চলমান অনুসন্ধানের মধ্যে প্রকল্প বাস্তবায়নের তড়িঘড়ি করার চেষ্টা দেখা গেছে বলে চিঠি আদান প্রদান চলছে। এছাড়া মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, নগদের সাথে যুক্ত দুর্নীতির ঘটনার ব্যাপকভাবে আলোচনায় আসে তখন। নগদের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যেখানে তার ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং তার স্ত্রীকে দুদকে তলব করা হয়। এসব ঘটনায় তৈয়বের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে, যা তিনি ফেসবুকে বকে দেওয়া বলে উল্লেখ করেছেন। কিন্তু এর পেছনে গভীরতর সমস্যাও লুকিয়ে আছে। এই অভিযোগের মধ্যেই হঠাৎ তার দেশ ত্যাগের খবর আসে। নির্বাচনে ভোট না দিয়ে তিনি চলে যান বিদেশে। গণমাধ্যমের রিপোর্ট অনুসারে তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়েন। তিনি দাবি করেন যে ৯ এবং ১০ তারিখে অফিস থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন এবং মন্ত্রণালয় তাকে ফরমালি বিদায় দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, নতুন সরকারের শপথের আগেই কেন এই তড়িঘড়ি করলেন তিনি? গত ১৩ তারিখে প্রধান উপদেষ্টা বরাবর জরুরি পারিবারিক কারণ দেখিয়ে ৫ দিনের ছুটির আবেদন করেন, যাতে কোথায় যাচ্ছেন সে বিষয়ে কোনো উল্লেখ নেই। ইমিগ্রেশন সূত্রের দাবি, তার কোনো গভর্নমেন্ট অর্ডার বা জিও ছিল না এবং চ্যালেঞ্জের মুখে এসবি চিফ গোলাম রসুলের মাধ্যমে ইমিগ্রেশন ক্রস করেন তিনি। এটাকে স্বাভাবিক বিদায় বলা যাবে না, বরং এটি সেফ এক্সিট বা পালিয়ে যাওয়া বলে সবাই বলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকরা বলছেন যে আগেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি পালালেন কি করে? তৈয়ব নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুকে লিখেছেন, তিনি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারেন যে ১ টাকাও দুর্নীতি করেননি। আসলে দুর্জনের সবচাইতে বড় আশ্রয়স্থল তো ধর্ম এবং দেশপ্রেম। ডক্টর ইউনূস যেরকম দেশপ্রেমের দোহাই দিয়ে ১৮ মাস ধরে দুর্নীতি আর এই দুর্জনগিরি করেছেন, তিনিও তাই করেছেন। তার শাগরেদ তো তাই করবে, তাই না? তিনি দাবি করেন, এই তৈয়ব দাবি করেন যে টেলিকম খাতে দুর্নীতির প্রধান উৎস হচ্ছে লাইসেন্স দেওয়া, এবং তিনি কোনো লাইসেন্স দেননি। বাহ, লাইসেন্স ছাড়া আর কোনো দুর্নীতি সেখানে নাই, এটা বললে বিশ্বাস করবেন? ভিওআইপি হয়নি, এবং ভিওআইপির সঙ্গে কারা কারা জড়িত, বিটিআরসির কারা কারা জড়িত সেটা সবাই জানে। তিনি তার সময় করা বিভিন্ন সংস্কারের তালিকা তুলে ধরেছেন, বিরাট বড় তালিকা। এই তালিকা নিয়ে কথা বলতে চাই না। তিনি বলেছেন তার বিরুদ্ধে যদি দুর্নীতির কথা বলা হয়, হিসাব করে কথা বলতে বলেছেন, এবং মুখ খুলে অনেকের প্যান খুলে যাবে। দিন না প্যান খুলে, আগেই তো বললাম যে প্যান খুলে দিন। যদি তিনি এতটাই স্বচ্ছতা আনার চেষ্টা করে থাকেন, তাহলে দুদকের অনুসন্ধান চলাকালীন কেন দেশ ছাড়লেন? তার বিরুদ্ধে তো আরো অভিযোগ রয়েছে। তার পছন্দের কোম্পানিগুলোকে টেলিযোগাযোগ খাতের কাজ দেওয়া, ডিবি দিয়ে সাংবাদিক এবং মোবাইল ব্যবসায়ীদের তুলে নিয়ে হয়রানি করা, এসব অপকর্মের জবাব না দিয়ে চুপিসারে পালিয়ে যাওয়া কি সততার পরিচয়? প্যান্ট তো আপনার খোলা ভাইয়া। এই ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততাকে তো এসি তেসি করে দিয়েছে। ইউনূসের ক্যাবিনেট সৎ এবং যোগ্য মানুষ বেছে নেওয়ার দাবি তো আছেই, কিন্তু দুর্নীতির কথা তো সবার বিরুদ্ধে আছে। নূরজাহান বেগমের এপিএস ৩০০ কোটি টাকা মেরে চাকরি হারিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস এর একই কেস। আমি আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে আলাদা একটি এপিসোড করব। আসিফের নিয়োগকৃত ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের চুক্তি এক্সটেনশন দেওয়া হয়নি, দুদক তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। এসব ঘটনায় উপদেষ্টাদের স্বাক্ষরের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ঘটেছে বলে প্রমাণ বেরোচ্ছে। তৈয়বের ক্ষেত্রে যেমন তার স্ত্রী প্রেমের যুক্তি দিয়ে দেশ ত্যাগ, যেখানে তিনি দেশের টানে ছুটে এসেছিলেন বলে দাবি করেছিলেন, এটি প্রশ্নবোধক। দেশপ্রেম না ক্ষুধা, এই বিতর্ক এখনো অমীমাংসিত। এমন নিয়ম করা উচিত ছিল যে এই সরকারের উপদেষ্টারা ৬০ দিনের মাধ্যমে সকল জবাবদিহিতা করে তারপরে দেশ ত্যাগ করবেন। ৬০ দিনের আগে তারা দেশ ত্যাগ করতে পারবেন না। কিন্তু এই যে ১০৮টি নীলপদ্ম সম্পর্কে জনমনের ইতিমধ্যেই যা ভয়াবহ অবস্থা হয়েছে, তাতে তাদের জনসম্মুখে আসা তো দূরের কথা, কেউ তারা আসলে এর পরবর্তী বহু বছর মানুষের সামনে আসতে পারবে না। রাজনৈতিক পরিবর্তনের এই মুহূর্তে, যেখানে দেশে ধ্বংসযজ্ঞ এবং ভয়াবহ পরিণতিগুলোর ভবিষ্যৎ নিয়ে মানুষ চিন্তা করছে, তখন এই
ডক্টর ইউনূসের উপদেষ্টারা পালাচ্ছে। ডক্টর ইউনূসের এই উপদেষ্টাদের পালাতে দেওয়া যাবে না। আর পালালেও কোথায় পালাবে? পৃথিবী তো খুব ছোট। এরা বিদেশের রাস্তায় ঘাটে পথে মার খাবে। ঘাটে পথে মার খাবে। ডক্টর ইউনূস যখন বিদেশে আসছিল, আক্তার হোসেন থেকে শুরু করে সবাইকেই ঘাটে পথে মানুষ অপমান করেছে, ডিম মেরেছে মাহফুজকে। একই জিনিস হবে। বাঙালি সহজে ছাড়ে না। ভালো থাকবেন সবাই।